তরুণ বন্দ্যোপাধ্যায়ের কথা জানেন। আধুনিক গানের একজন খুব বড়, খুব গুরুত্বপূর্ণ মানুষ তিনি। তাঁর গাওয়া এই গান, এবং এই গানের ছবিটাও ভারী সুন্দর। শোনাই। মধুমতি যায় বয়ে যায়, শোনা যাচ্ছে তো পরিষ্কার? মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তলিতে আঁকা পূর্ণ মমতা মাখা আপনার মনে বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পলে পলে। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পলে পলে। চাঁদ হাসে মধু জোছনায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কত প্রেমিক প্রেমিকা সে নিরজন কোলে মিশাই গেছে আঁখি জল, তাই আলোতে ছায়াতে দুলি ছোট ছোট ঢেউ তুলি বেদনায় করে টলমল। মধুর কোনো তানে চুপি চুপি কানে কানে ফেলে আসা কত স্মৃতি মধুময় সেই গীতে। মধুর কোনো তানে চুপি চুপি কানে কানে ফেলে আসা কত স্মৃতি মধুময় সেই গীতে। দিবানিশি সবারে শোনায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তলিতে আঁকা পূর্ণ মমতা মাখা আপনার মনে বয়ে যায়, মধুমতি যায় 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 বয়ে যায়। এবারে আরেকজন শিল্পীর গানে আসবো। আমাকে কিছু গানের অনুরোধও করেছেন এখানে
বেশ কিছু মানুষ, আমি সেগুলোও ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে শিল্পীর গান শোনাবো আমার খুব প্রিয়, তিনিও বাঙালি শিল্পী, কিন্তু তিনি যখন বাংলা গান করেছেন প্রথম জীবনে তখন তার একটু ভুল বললাম, বাঙালি শিল্পী নন, বাংলা গান করেছেন অনেক, একটা নাম নিতে হয়েছিল তাকে সেই কারণে, যাতে বাংলা গানের বাজারে তাকে কেউ বহিরাগত বলে মনে না করেন। এরকম ঘটনা তখনকার দিনে ঘটেছে। ধর্ম পরিচয় একটা বড় ব্যাপার ছিল। আমরা কে মল্লিকের কথাও তো জানি, অনেকেই বুঝতে পারছেন আমি তালাত মাহমুদের কথা বলছি। তপন কুমার নাম নিয়ে তার প্রথম দিকের রেকর্ডে তপন কুমার নাম নিয়ে তাকে গাইতে হয়েছে, পরে অবশ্য তালাত মাহমুদ নামেই তার রেকর্ড বেরিয়েছিল। আমি যে গানটা শোনাবো এটা কমল ঘোষের লেখা। যদি খুব ভুল না হয় এই কমল ঘোষ অধ্যাপনা করতেন, তাই না পম? আমি যতটুকু জানি কমল ঘোষ বোধহয় অধ্যাপনা করতেন, সম্ভবত বিদ্যাসাগর কলেজে, যদি না খুব ভুল হয়। খুব বেশি গান তিনিও লেখেননি, রবীন চট্টোপাধ্যায়ের সুর। আমি একটু শোনাই। একটু চড়িয়ে নি, হ্যাঁ। চাঁদের এতো আলো তবু সে আমার ডাকে, উতলা মাধবী রাতে মানছি রাখি। চাঁদের এতো আলো তবু সে আমার ডাকি, উতলা মাধবী রাতে মানছি রাখি। চাঁদের এতো আলো। সুরভি আছে তাহারে ছাড়িয়া যাচ্ছে, ফুলের সুরভি আছে তাহারে ছাড়িয়া যাচ্ছে, মনের সুরভি সুমিরন থাকি থাকি। চাঁদের এতো আলো বনের লতার কোলে কত না বিভাগ জানি, গানের লহর তোলে কহে গো কত না বাণী। মোর কথা মোর গানে শুনিয়া অবাক মানে, মোর কথা মোর গানে শুনিয়া অবাক মানে। আমার কণ্ঠ যাচ্ছে মহুয়া বনের পাখি। চাঁদের এতো আলো তবু সে আমার ডাকে, উতলা মাধবী রাতে মানছি রাখি।
গানটা আমি এমনিও ভেবেছিলাম, একটা বিশেষ কারণে ভেবেছিলাম, সেটা বলি। থ্যাংক ইউ। সেটা বলি, এই গানটার পেছনে কিন্তু একটা গল্প আছে সত্যি। যিনি অনুরোধ করেছেন তিনি হয়তো গানটা শোনার জন্যই করেছেন, তো আমি একটু গল্পটাও বলে দেবো। এই তখনকার দিনে একটা জিনিস হতো, সেটা টেস্ট রেকর্ড। অনেকেই জানেন, শিল্পী গাইবার পরে একটা রেকর্ড, যেটা পরবর্তীকালে ক্যাসেটের ক্ষেত্রে মাস্টার ক্যাসেট হয়েছিল, গানটা কেমন হলো সেটা কর্তা ব্যক্তিরা শুনতেন, শিল্পী নিজে শুনতেন, এবং তারপরে সেটা অ্যাপ্রুভ করা হতো বা অ্যাপ্রুভ করা হতো না, এরকমও আছে। কিন্তু এখন বাজারেও পাওয়া যায়, যারা রেকর্ড সংগ্রহ করেন তারা জানেন যে বাতিল হওয়া টেস্ট রেকর্ড, এক পিঠে একটা দিক সাদা, এরকম রেকর্ড কিন্তু ছিল তখন তো হতোই এটা। তো এরকম হতো অনেক ক্ষেত্রে যে টেস্ট রেকর্ডে হয়তো কোনো একটা গন্ডগোল থেকে গেছে, গানটা বাতিল হয়ে গেল, আবার নতুন করে গাইতে হবে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটাও হতো যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি, গানটা যদি সামগ্রিকভাবে খুব ভালো হতো তাহলে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলো আর এত কেউ নজরে আনতেন না। যেমন এই যে গানটা ও আমার মন যমুনার, এই গানটার মধ্যে একটা ছোট গোলমাল আছে, সেটা অনেকেই জানেন, যারা গানটা খুব নিবিড়ভাবে শুনেছেন তারা জানেন। সেটা আমি একটু গানটা গাইবো, তখন বলবো। এটা শ্যামল গুপ্তর লেখা গান, আপনারা সকলেই জানেন। তো সুরটা মান্না দের, হ্যাঁ মান্না দের সুর। এখন যেটা হতো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই শিল্পীদের সঙ্গে গায়কদের সঙ্গে কম্পোজারদের সরাসরি যোগাযোগ এটা কিন্তু হতো না। এই যে এমন একটা কথা বলা হয় যে অনেক বসে অনেক রিহার্সাল করে গান তোলা হতো, গান শেখা হতো, এটা যেমন হতো, আবার অনেক ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনাটাও ঘটেছে। মানে শিল্পী হয়তো বম্বেতে বসে আছেন, কলকাতা থেকে হয়তো গীতিকার গানটা লিখে পাঠিয়েছেন, সেই গানটা তিনি ওখানেই সুর করছেন। তখনকার দিনে তো এত মেইল টেল করার কোনো প্রশ্ন ছিল না, সে গান রেকর্ড হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু একাধিক ক্ষেত্রে ঘটেছে। তো আমি এই গানটা গেয়ে নিয়ে শ্যামল গুপ্তর লেখা আরেকটা গান এরকম একটা বিভ্রাটের কথা বলবো। আশা করি গানের কথাটা এই সামনেই পেয়ে যাব। এই যেটা, এই যে, আচ্ছা পেয়েছি। আগে কি এই গানটা গেয়ে নি তারপরে গল্পটা বলি নাকি? ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। রূপের মিথ্যে গরব মন যদি বিরূপ থাকে, আগুনের কি দাম বলো লাজে যদি আগুন ঢাকে, কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাসবে ভালো ভাসবে ময়ূর পঙ্খী ভেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে
মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। কি অত বিচার করা অবিচারের ভয়ে করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, কি অত বিচার করা অবিচারের ভয়ে করে যে, কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে, এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, গগরি ভরার বেলা অবহেলায় সঙ্গ হবে। মনেরই শোনা যে হয় আনমনা গো, দিন গোনাতে মাটির ঢেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বলবার কথা যেটা সেটা এই যে যারা গানটা শুনেছেন তারা প্রত্যেকেই দেখতে পাবেন, সেইটা আর সংশোধন করার কোনো সুযোগ ছিল না। সেটা হচ্ছে এই গানের যে দ্বিতীয় অন্তরা, সেখানে এই যে এখনো ডুব না দিলে করবে স্নান হায় গো কবে, ওটা রেকর্ডে কিন্তু হয় গো কবে বলে গাওয়া আছে, এখনো কেউ চালিয়ে শুনতে পারে। এটা মান্নাদি নিজেই পরে এক জায়গায় বলেছিলেন যে উনি হয়তো অন্য হরফের মতো শর্ট হ্যান্ড নোটেশনের অভ্যেস ছিল, লিখতেন হয়তো সেইভাবে, উনি এইটাই গিয়ে রেখেছিলেন এবং এইটাই অ্যাপ্রুভ করা হয়েছিল। শ্যামল গুপ্ত কিছু বলেননি আর, কারণ যেটা হতো যে একটা গান অনেক পরিশ্রম করে গাইতে হতো, হয়তো দীর্ঘ সময় ধরে রিহার্সাল করে গানটার একটা রূপ দাঁড়িয়েছে ওই। আর এখন যেমন রেকর্ডিংয়ের সিস্টেমটা অনেক সহজ হয়ে গিয়েছে, একটা ছোট কথাও গেয়ে দেওয়া যায় যদি মনে করা হয়, তখন তো সেটা ছিল না। মানে একটা গানের একেবারে শেষ লাইনে এসে একটু গন্ডগোল হয়ে গেলে আবার গোড়া থেকে গাইতে হতো, ফলে সেটা একটু মুশকিলও হয়ে যেত। হয়তো কলকাতার থেকে বম্বেতে একটু ভালো পরিবেশ ছিল, কলকাতায় আমি এরকম কথাও শুনেছি। কিছুদিন আগে জটিল সংপদ একটা স্মৃতিচারণে পড়ছিলাম যে উনি লিখছেন যে আমি শ্যামল মিত্রকে গান রেকর্ড করতে দেখেছি, গরমকালে গান রেকর্ড করা হচ্ছে সমস্ত দরজা জানলা বন্ধ করে, কারণ ওই দমদম এয়ারপোর্টের পাশেই স্টুডিও, ওখান থেকে যদি প্লেন যায় তাহলে আওয়াজ হতে পারে। এবং গরমের জন্য উনি স্যান্ডো গেঞ্জিটা পর্যন্ত খুলে ফেলেছেন, স্যান্ডো গেঞ্জিটা খুলে কাঁধে নিয়েছেন, নিয়ে গান রেকর্ড করছেন। এইরকম পরিস্থিতিও ছিল তখন। ফলে আমার ধারণা এই গানটা বম্বেতে রেকর্ড করা হয়েছিল। ওই 50-এর দশকে 50-এর দশকে যে সমস্ত গান উনি গেয়েছিলেন মান্না দে, তার বেশিরভাগ গানই, বাংলা গান তো তখন খুব বেশি করেননি, সেগুলো সব বম্বেতেই রেকর্ড, এবং গীতিকার ছিলেনও না। ফলে ওই হায় গো কবেটা হয় গো কবেই থেকে গিয়েছে, তাতে গানে যে খুব একটা রসহানি হয়েছে সেটাও মনে হয় না। এবারে আরেকটা গানের কথা বলবো, সেটাও শ্যামল গুপ্তর, এবং সেখানেও একটা সাংঘাতিক গোলমালের গল্প আছে। কিন্তু সেই গানটা ওই গানের যে মেরিট, গান গাওয়া সুর সবটা মিলিয়ে তার যে মাধুর্য, তাইতেই গানটা উত্তীর্ণ হয়ে গেছে তার সমস্ত অন্য সমস্যাগুলোকে বাদ দিয়ে। আমি সেটা একটু শোনাবো, আমার খুব প্রিয় গান, এটা একটু শোনাতেই হবে। এটা শোনাই, তারপরে আমি আস্তে আস্তে যে অনুরোধগুলোর কথা ছিল, বেশ কিছু গানের কথা বলা হয়েছিল, সেগুলোর মধ্যেও যাব। আমি একটা গানের 4 লাইন একটু গাইবো, এটা গাইবো একজনকে স্মরণ করে। আমাকে একটু আগে কাকু বলছিলেন হিন্দি গানের কথা। হিন্দি গান সত্যি কথা বলতে আজকে এই পরিমণ্ডলের মধ্যে আমার খুব একটা কিছু, আমি ভাবিনি হিন্দি কিছু গাইবো বলে, গাইলে গাওয়া যায়। আমি দুটো গান একটু ছোটো ছোটো করে বলবো, দুটো গানের পেছনে গল্প আছে বলে। আপনারা অনেকেই জানেন যে আজকে এই 24শে ডিসেম্বর
মোহাম্মদ রফির জন্মদিন। বাংলা গানে তার যে একটা খুব বিরাট ভূমিকা আছে তা নয়, কিন্তু হিন্দি গানে, বিশেষ করে হিন্দি যে প্লেব্যাক, সেখানে তো তার একটা একচ্ছত্র সাম্রাজ্যই বলা যায়। কিন্তু বাংলা গান তিনি যা গেয়েছেন অন্তত গোড়ার দিকে 50-এর দশক, সেগুলো খুবই ভালো। আমার একটা গানের কথা খুব মনে হচ্ছে, আমি একটু দুলাইন শোনাই। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে। পবিত্র মিত্র লেখা ছিল, বিনোদ চট্টোপাধ্যায়ের সুর। আমি যে গল্পটার কথা বলবো সেটা একটা বাংলা ছবিতে ব্যবহৃত হওয়া গানের গল্প। এই হিন্দি গানের প্রসঙ্গে মনে পড়লো, এটা কিন্তু একটা বেশ আমাদের ইন্টারেস্টিং টপিক হতে পারে, মানে একটা পূর্ণাঙ্গ আলোচনা টপিক হতে পারে যে বাংলা ছবিতে হিন্দি ভাষার গান কত ব্যবহার করা হয়েছে। খুব বেশি হয়নি, আবার খুব কমও নয়। আমার তো এই মুহূর্তে অন্তত গোটা 10 গানের কথা মনে পড়ছে যে বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু হিন্দি ভাষার গান অনেক অনেক গান আছে, অনেক গান আছে। তার মধ্যে এই মোহাম্মদ রফির কথা মনে হলো বলে একটা গানের কথা বলবো আমি। মোহাম্মদ রফি বাংলা ছবিতে খুব কম গান করেছেন। আমি কালকেই একটা প্রতিবেদন পড়ছিলাম, কোথায় ফেসবুকেই বোধহয় পড়ছিলাম, 4-5টা ছবিতে গেয়েছেন। এই গানটার একটা বিশেষ ঘটনা আছে, সেটা হচ্ছে এই গানটা নচিকেতা ঘোষের সুর করা গান, ইন্দ্রাণী ছবির গান। এই উত্তম কুমারের প্রসঙ্গটা আমি আনলাম এখানে। এই গানটা অবশ্য উত্তম কুমারের লিপে ছিল না। উত্তম কুমারের লিপে তো মোহাম্মদ রফি হিন্দিতে গেয়েছেন, ছোটি সে মুলাকাত ছবিতে গেয়েছেন, আপনারা অনেকেই জানেন, বাংলাতে কখনো গাননি। তো এই গানটা একটা বিশেষ মুহূর্তে ইন্দ্রাণী ছবিতে ব্যবহার করা হয়েছিল, এবং নচিকেতা ঘোষ বম্বেতে যখন অ্যাপ্রোচ করেন, তার পেছনে একটা বড় ভূমিকা ছিল হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষকে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ রফির কাছে, এবং গানটার কথা যখন ওঠে তখন টাকা পয়সার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসে পড়ে। বম্বের শিল্পী, তিনি গান রেকর্ড করবেন। খুব কম একটা অ্যামাউন্ট করেছিলেন নচিকেতা ঘোষ, কারণ বাংলা ছবি, তার বাজেট তত নয়। প্রথমে মোহাম্মদ রফি রিফিউজ করেন যে অত কম টাকায় তিনি গাইবেন না, এটাই বলেছিলেন। তারপরে যখন উনি উঠে চলে আসছেন তখন বললেন যে আমার খুব ভালো লেগেছে, আমি কোনো পারিশ্রমিক না নিয়েই গাইব। এবং আমি জানি না শেষ অবধি উনি পারিশ্রমিক নিয়েছিলেন কিনা, কিন্তু খুবই ভালো একটা গান হয়েছিল। এই গানটা ইন্দ্রাণী ছবির সমস্ত গান যেহেতু খুব জনপ্রিয়, সেজন্য এই গানটা একটু আড়ালে চলে গেছে, কেউ গানটার কথা বলে না। আমি 2 লাইন একটু শোনাবো, গানটা পুরো আমার মনেও নেই। শৈলেন্দ্র লিখেছিলেন, শৈলেন্দ্র বিখ্যাত গীতিকার। বাজানোর দরকার নেই, জাস্ট একটুখানি রেফারেন্সটা রাখি। सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे, के दिल किसी का जो दिल आज हारे, ये खोया सा चंदा, ये बहके सितारे, के है जीते उसे की जो दिल आज हारे, सभी कुछ लुटा कर। অসম্ভব ভালো গান ছিল এটা। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ওপরেই আধারিত, কিন্তু ওদের মানে উত্তম কুমারের লিপে নয়। এবারে উত্তম কুমারের কথা এখানে বলা হয়েছিল, একটা দুটো গানের অনুরোধ ছিল। এইটার প্রসঙ্গে বলতেও বললেন আমাকে যে এবার মুশকিল হচ্ছে, সময়ের একটা বাঁধন আছে, আমি আর কতক্ষণ গাইতে পারবো জানি না। ছোট ছোট করে বলি 2-একটা কথা। হ্যাঁ,
আসলে যেটা হয়েছে, উত্তম কুমারের লিপে গান বললে আমাদের তো হেমন্ত মুখোপাধ্যায়ের কথাটা প্রথমে মনে আসে, মান্নাদের কথা মনে আসে, শ্যামল মিত্র, কিশোর কুমার কিছু ছবিতে গান করেছেন। আমি বাংলা ছবির কথাই বলছি, হিন্দির কথায় যাচ্ছি না। এরা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু শিল্পী উত্তম কুমারের জন্য ছবিতে গিয়েছেন। একটা দুটো ছবিতে গিয়েছেন বলেই তাদের গানগুলো খুব একটা হয়তো সামনে আসেনি। আমি দুজন শিল্পীর কথা এই প্রসঙ্গে বলবো এবং তাদের একটু রেফারেন্সটা দেওয়ার জন্যে আমার এই ছবির দৃশ্যটাও মনে পড়ছে। উত্তম কুমার গাইছেন এবং জহর গঙ্গোপাধ্যায় অভিনেতা, তিনি বসে আছেন তার পাশে। একটু বৈষ্ণব পদাবলীর রেফারেন্স আছে এই গানের মধ্যে। আমি আঙুল কাটিয়া কলম বানাই, চোখের জলে কালি। আমি আঙুল কাটিয়া কলম বানাই, চোখের জলে কালি। আর পাঁজর ছিড়িয়া লিখি কথা, পিরিতি যে চোরাবালি। দীর্ঘ শ্বাস যে কাগজ বন্ধু, দুঃখ আখরতারে। মাথার কিরাশে লিখনের ভাষা, আমি লিখিতে পারি। সে ভাব বুঝিতে, সে ভাষা শিখিতে, মোর বন্ধু আয় জানে খালি। পাঁজর ছিড়িয়া লিখি কথা, পিরিতি যে চোরাবালি। এই গান হয়তো অনেকেই শুনেছেন, হয়তো অনেকেই শোনেননি। আরেকজনের কথা বলবো, সেটার পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা একটা ছবি হয়েছিল জীবন তৃষ্ণা, অসিত সেন পরিচালনা করেছিলেন। সেই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন ভূপেন হাজারিকা। উত্তম কুমারের ছবিতে সঙ্গীত পরিচালনা করতে পারা, এটা যে কোনো সঙ্গীত পরিচালকের কাছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছিলেন যে এটা তাকে একটা বিরাট মাইলেজ দিত। যে কোনো সঙ্গীত পরিচালক, যিনি উত্তম কুমারের ছবিতে সুর করেছেন, যে গায়ক উত্তম কুমারের জন্য গিয়েছেন, তিনি অনেকটা এগিয়ে যেতেন সমসাময়িক অন্য গায়কদের তুলনায়। তো এই ছবিতে ভূপেন হাজারিকা যেহেতু সঙ্গীত পরিচালক ছিলেন, এই ছবিতে উনি গাইয়েছিলেন অনেক কিছু। লতাজির গান ছিল, উৎপলা সেনের গান ছিল, হেমন্ত মুখোপাধ্যায়েরও গান ছিল। অসিত সেন সম্ভবত চেয়েও ছিলেন যে উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গান, কারণ খুব অবভিয়াস চয়েস ছিল যে উত্তম কুমার লিপে হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের একটা অদ্ভুত সহৃদয়তা ছিল, এর বহু দৃষ্টান্ত বহু জায়গায় আছে, আপনারা অনেকে জানেন সেটা। উনি বলেছিলেন যে না, ভূপেন যখন সঙ্গীত পরিচালনা করছে ওই করুক, মূল চরিত্রের জন্যে ওই গাক। এখন যেটা গোলমাল হলো সেটা হচ্ছে যে ভূপেন হাজারিকার সঙ্গে উত্তম কুমারের গলাটা একেবারেই মেলে না, একেবারেই মেলে না। সেই জন্যে এই গানটা শর্ট টেকিংয়ে একটু কায়দা করতে হয়েছিল। মানে আপনারা যারা ছবিটা দেখেছেন, অনেকেই দেখেছেন হয়তো, সকলেই আরেকবার যদি দেখেন দেখতে পাবেন এই বিশেষ গানটা। এই গানটা পরে বেসিক রেকর্ড হিসেবেও কিন্তু ভূপেন হাজারিকা রেকর্ড করেছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান ছিল। অনেকে এটা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গান বলে জানেন, ভুল জানেন। শিবদাস বন্দ্যোপাধ্যায় পরের দিকে ভূপেন হাজারিকার প্রচুর গান লিখেছেন, কিন্তু এই গানটা যখন লেখা হয়েছিল তখন শিবদাস বন্দ্যোপাধ্যায় আসেননি, সেভাবে ততটা প্রকাশ্যে আসেননি। যাই হোক, সেই গানটা ওই সিনটা ছিল যে উত্তম কুমার স্নান করতে করতে গাইছেন, বাথরুমে স্নান করতে করতে গাইছেন, ফলে খুব একটা সাইড ফেস এবং ভেতর থেকে দেখা যাচ্ছে
পরিষ্কার বোঝাও যাচ্ছে না যে উত্তম কুমার, উত্তম কুমার ছিলেন না, উত্তম কুমারের কোনো ডামি দিয়ে করানো হয়েছিল তাও জানি না, কিন্তু এইটা ছিল যে উত্তম কুমারের লিপে গানটা থাকছে, কিন্তু একেবারে পরিষ্কার উত্তম কুমার গাইছেন, লিপ দিচ্ছেন এটা নয়। সেই গানটা এইটা ছিল, সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মুখ প্রশান্ত সাগরে পূর্ণিমালা শান্ত, সাগর সঙ্গমে সাগর সঙ্গমে। পরে এটা বেসিক রেকর্ডে হয়, এটা কিন্তু মূলত ছবির গান ছিল। যাই হোক, আমি এবারে আস্তে আস্তে তো আমাদের একটু শেষের দিকে যেতে হবে, আর গোটা চারেক গান আমার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে গানগুলোর সঙ্গে কোনো না কোনো গল্প জড়িয়ে আছে। এবারে একটা খুব বিশেষ গানের কথা আমি বলবো। এই গানটার মধ্যে একটা খুব বড় ভুলের চিহ্ন আছে, কিন্তু সেই ভুলের চিহ্নটা নিয়েই গানটা মধুর হয়ে আছে। আমি একটু বলি গানটা। হ্যাঁ, পেয়েছি। শ্যামল গুপ্ত লেখা গান, যিনি গেয়েছেন তাঁরই সুর করা, তার নাম মৃণাল চক্রবর্তী। আমি গানটাকে গাইবো, তারপরে গানের গল্পটা বলবো। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে, রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে বাজে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচে, রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে বাজে। বাদলেরই মাঝে জল তরঙ্গ বাজে, নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে জল তরঙ্গ বাজে, রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে বাজে। ও ছলো ছলো ঢেউ নিচে কেন এখানে, জদুলে দুলে তারি কুলে পলোয় বেলা, বধু আছে একলা। ও ছলো ছলো ঢেউ নিচে কেন রে খেলা, যাও দুলে দুলে তারি কুলে পলোয় বেলা, বধু আছে একলা। মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, হলো দুঃখ জাগানিয়া কেন সে কি জানে, তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে জল তরঙ্গ বাজে, তারি পথ চেয়ে তবু ভুলি শত কাজে জল তরঙ্গ বাজে, রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে বাজে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই বন্যা নাচে, রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে 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 বাজে। এই গানের ঘটনাটা হচ্ছে, আপনারা যদি ভালো করে গানের কথাটা দেখেন তাহলে দেখবেন যে এই গানের যে প্রথম অন্তরাটা, সেই প্রথম অন্তরাটায় সাধারণত তো যে কোনো গানের ক্ষেত্রে একটা অন্তমিল তো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন ধরুন এই যে দ্বিতীয় অন্তরাটা, মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে, হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে, পরাণের সঙ্গে কে জানে মেলানো হয়েছে। কিন্তু খেয়াল করুন এই প্রথম অন্তরাটাতে কোনো অন্তমিল নেই। শাওন এলো মনোবলে কে যেন এলো না, তারপরে লাইনটা যে মরমে মরমিয়া গুমরিয়া কাঁদে। এটা শুনলে যে কোনো লোকই একটু অবাক হয়ে যাবেন
মানে এমন তো নয় যে শ্যামল গুপ্ত একটা অন্তর্গীত দিতে পারতেন না, নিশ্চয়ই দিতে পারতেন। ঘটনাটা হচ্ছে যে আপনারা যদি কেউ শ্যামল গুপ্তর লেখা মূল গানের পাঠটা দেখেন, তাহলে দেখবেন যে গানের কথাটা সেখানে অন্যরকম আছে। সে কথাটা ছিল এই যে, শাওন এলো মনোবলে কে যেন এলো না, মরমে মরমিয়া সারা কি পেল না। এটা ছিল গানের কথাটা। সেটা তো গুমরিয়া কাঁধে হয়ে গেল। এটা আপনারা মৃণালবাবুর একটা সাক্ষাৎকার, সেটা ইউটিউবেও পাওয়া যায়, আপনারা যে কেউ শুনতে পারেন। সেখানে উনি ঘটনাটার কথা স্বীকার করেছেন। উনি যে কি খেয়ালে এটা গুমরিয়া কাঁধে বলেছিলেন, উনি নিজেও সেটা পরবর্তীকালে মনে করতে পারেননি। কাগজ টাগজ না দেখে চোখ বুঝে হয়তো মগ্ন হয়ে গাইছিলেন, এবং এইভাবেই গানটা রেকর্ড হয়ে যায়। শ্যামল গুপ্ত ছিলেন না রেকর্ডিং ফ্লোরে। এবং যখন ওই টেস্ট রেকর্ডের কথা যেটা বলছিলাম, যখন টেস্ট রেকর্ডটা উনি হাতে পান, তারপরে বাড়িতে গিয়ে যখন রেকর্ডটা শুনছেন, তখন দেখলেন যে একটা মস্ত বড় গোলমাল হয়ে গেছে এই এলোনার সঙ্গে গুমরিয়া কাঁধে। এবং উনি শ্যামল গুপ্তর কাছে গিয়ে যখন বললেন যে আমি তো একটা সাংঘাতিক গোলমাল করে ফেলেছি, গানের কথাটা তো একদম ঘেঁটে গেছে, এই ছিল, আমি এই বলেছি। শ্যামল গুপ্ত নাকি ওকে বলেছিলেন, নাকি বলার কারণ নেই, কারণ ও নিজের মুখেই শোনা, ওকে বলেছিলেন যে গান কি হিট করায়, মিল কি গান হিট করায়? মিলের জন্য তো গান হিট হয় না, গান হিট হয় গাওয়ার জন্যে। তুই এত ভালো গেয়েছিস, আর কিছু করতে হবে না, যা আছে এটাই থাক, এইভাবেই পাস হয়ে যাবে। এবং সেই কারণেই এই গানটা এই একটা অদ্ভুত ধরনের অন্তমিল ছাড়া ব্যাপারটা নিয়ে বেরিয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু এই 65 বছর হয়ে গেল বোধহয় গানটার বয়স, 60 বছর তো বটেই, আমরা এখনও শুনছি এবং এইভাবেই শুনছি। আমাদের মধ্যে কিন্তু এটা নিয়ে, মানে এই কথাটা বলার পরেও কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না যে কেন গুমরিয়া কাঁধে, কেন সারা কি পেল না নয়। সারা কি পেল না হলেও ভালো হতো, গুমরিয়া কাঁধে হওয়া তো কিছু খারাপ হয়নি, মানে গানটা আমাদের মনের মধ্যে থেকে গেছে আর কি, এটাই সব থেকে বড় কথা। এই গানটার ওই ও আমার মন যমুনার মতো, ও আমার মন যমুনাতে একটা ছোট্ট শব্দের গোলমাল, এটাতে প্রায় 2-3 শব্দ বদলে যায় এবং গানের অর্থটাও খানিকটা পাল্টে গিয়েছিল। এই হচ্ছে গানের পেছনের গল্পটা। এবারে আমি একটা গান শোনাবো। এই যেটা বলছিলাম একটু আগে, যে তখন এই জিনিসটা ছিল আমাদের বাংলা গান, যেটাকে আমরা কোট আনকোট স্বর্ণযুগ বলি। এখন বললে অনেকে রেগে যান, কেন রেগে যান আমি জানি না। এই গানগুলো তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখনও বিভিন্ন জায়গায় আমরা যখন গাইতে শুনি বিভিন্ন জনকে, তখন এই গানগুলোই তার ঘুরিয়ে ফিরিয়ে গান। যাই হোক, তখন আধুনিক গানের পাশাপাশি আপনারা যারা পুরনো গান নিয়মিত শুনেছেন, শোনেন এখনও, তারা জানেন যে একদিকে যেমন মূলধারার আধুনিক গান হতো, তার পাশাপাশি কীর্তন হতো। ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তন গান রেকর্ড করছেন, পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীত বেরোচ্ছে, সনৎ সিংহ ছড়ার গান গাইছেন, মিন্টু দাশগুপ্ত প্যারোডি গাইছেন, ভানু বন্দ্যোপাধ্যায়ের হাস্য কৌতুকের রেকর্ড বেরোচ্ছে। ভানু বন্দ্যোপাধ্যায় এইচএনডি থেকে করতেন, ওদিকে পলিডোর থেকে বা মেগাফোন থেকে জহর রায় করতেন। এই যে একটা অনেক ধারার গান বাজনার জায়গা ছিল। ছড়ার গান আরও একজন গাইতেন, আলপনা বন্দ্যোপাধ্যায়, পরের দিকে গাইতেন জপমালা ঘোষ। এইটা তো এখন চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে অনেক অভিনেতা তখনকার দিনে একদম গোড়ার দিকে, একেবারে গোড়ার দিকে যখন আমাদের এখানে চলচ্চিত্র ব্যাপারটা, সবাক চলচ্চিত্র ব্যাপারটা শুরু হলো, তখন অনেকেই, অনেক নায়ক তারা প্রতিষ্ঠিত গায়কও ছিলেন, মানে গানটা গাইতেন এবং পাশাপাশি অভিনয় করতেন, দুটো সমান্তরালভাবে করতেন। রবীন মজুমদার করতেন, পাহাড়ি সান্যাল করতেন। পরের দিকে অবশ্য পাহাড়ি সান্যাল আর খুব বেশি গান নিয়ে আমরা শেষ বোধহয় কোনো গান শুনেছি নিজের গলায় অরণ্যের দিন রাত্রি ছবিতে, অতুল প্রসাদের গান। অতুল প্রসাদের ছাত্রও ছিলেন, তো শিখেছেন অতুল প্রসাদের কাছে। কিন্তু তাছাড়াও এই 50 দশকে যারা গান করতেন, যারা অভিনয় করতেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে যথেষ্ট ভালো গাইতেন, কিন্তু তারা কেউ পেশাদার গান, মানে পেশাদারি অর্থে গান বাজনা করেননি। তাদের অনেকের রেকর্ড বেরিয়েছে, 2-1 ছবিতেও 2-1 গেয়েছেন, কিন্তু তারা যখন ছবিতে গাইছেন, মানে ছবিতে যখন তারা লিপ দিচ্ছেন, তখন তারা ভরসা করেছেন মূলত
প্রতিষ্ঠিত শিল্পীদের উপরেই। উত্তম কুমার যে খুব ভালো গাইতেন এটা আপনারা অনেকেই জানেন, অনুষ্ঠানেও গিয়েছেন কখনো কখনো। খুব ভালো গাইতেন আরেকজন অভিনেতা, আমি শুনেছি খুব ভালো গাইতেন, আমার তার গান শোনবার সৌভাগ্য হয়নি কখনো। এটা আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা স্মৃতিচারণে পড়েছিলাম। প্রবীণ অভিনেতা নীতিশ মুখোপাধ্যায়, তিনি নাকি অসম্ভব ভালো গাইতেন, আমি জানি না, তার গান আমি কখনো শুনিনি। তুলসী চক্রবর্তী কমিক গান, সেটা গান মানে কমিক নকশা নয়, কৌতুক নকশা নয়, রীতিমতো গান গাইতেন। নবদ্বীপ হালদারও গাইতেন ওর বিখ্যাত গান শরীরটা আজ বেজায় খারাপ, বিশেষ কিছুই খাবো না, তারা অনেকেই শুনেছেন সেনোলা রেকর্ডসে। আমি যাদের কথা বলছি এই উত্তম কুমারের অনুজ প্রতিম, বিশ্বজিৎ, যেমন বিশ্বজিতের তো বেশ কিছু রেকর্ড হয়েছিল, নচিকেতা ঘোষের সুরে, সলিল চৌধুরীর সুরে বেশ কিছু রেকর্ড হয়েছিল। সুধীন্দার গুপ্তর সুরেও পরে গিয়েছেন। শুভেন্দু চট্টোপাধ্যায় রেকর্ড করেছিলেন, আমার মনে আছে ওর অনুজ প্রতিম অজয় দাসের সুরে একটি মোরগের কাহিনী, পরে আরও 2-3টে রেকর্ড হয়েছিল। খুব ভালো গাইতেন সমিত ভঞ্জর বোধহয় একটা রেকর্ড হয়েছিল। আমি মৃণাল চক্রবর্তীর লেখায় পড়েছিলাম যে মৃণাল চক্রবর্তীর একটা সময় ছিল বম্বেতে, উনি দীর্ঘদিন স্ট্রাগল করেছেন বম্বেতে যদি উনি গাইতে পারেন, কিন্তু শেষ অবধি সেই সুযোগ আর ওর হয়নি। উনি অনেকে গান শুনেছেন, শঙ্কর জয়কিষাণ থেকে আরম্ভ করে প্রত্যেককে, কিন্তু হয়নি সম্ভব। তখন উনি, এটা অনেকেই জানেন না, উনি মালা সিনহার বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকতেন। মালা সিনহার বাবার নাম ছিল অ্যালবার্ট সিনহা, ওদের বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকতেন। বাংলার একজন খুব বড় সাংবাদিকের সঙ্গে বম্বের এই সমস্ত চিত্রাভিনেতাদের খুব ভালো যোগাযোগ ছিল, তিনিই ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং মালা সিনহা নাকি খুব ভালো গাইতেন। মৃণাল চক্রবর্তী লিখেছেন ওর একটা লেখায় যে আমি তো মালাকে দিয়ে গাওয়াবো বলে 2টো গানের সুরও করে ফেলেছিলাম, কিন্তু পরে মালা তখন এত ব্যস্ত হয়ে গেল এবং আমাকেও কলকাতা চলে আসতে হলো যে আমি মালাকে দিয়ে গাওয়াতে পারিনি। পরে খুব ভুল না হলে মালা সিনহা কিন্তু রেকর্ড করেছিলেন ওই 70 দশকের শেষাশেষি, সেটা বোধ হয় মানস মুখোপাধ্যায়ের সুরে, আমাদের এই গায়ক শানের বাবা, ওর সুরে রেকর্ড করেছিলেন। সে গানটা আমার এই মুহূর্তে মনে নেই। আমার মনে আছে হেমা মালিনীও রেকর্ড করেছিলেন বাংলা গান, আরও অনেকেই করেছেন। তো আমি বিশ্বজিতের একটা গান, খুব পপুলার গান এটা, সেটা একটু শোনাবো, তারপরে আর 2টো গান ছোটো ছোটো করে শুনিয়ে শেষ করবো, কারণ এখন প্রায় 1:15, আমাদের এই করতে করতে 1:30 মতো বেজে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। একদিন যদি আপনাদের অনুমতি থাকে, একদিন সারা রাত আমরা বসতে পারি। মানে আমার কিন্তু সত্যি কোনো ক্লান্তি নেই। এই হয়েছে কি, অফিস থেকে এসে আমার মানে একটা এনার্জি ক্ষয় হয়। হ্যাঁ, মানে এটা যদি হয় খুব ভালো হয়। হ্যাঁ, মানে আমরা যেমন সঙ্গীত সন্ধ্যা করি, হ্যাঁ, সঙ্গীত নিশি বা এরকম কিছু একটা আগে হতো, হ্যাঁ, এক সময়। এবং সেখানে আমাদের পমেরও একটা বড় ভূমিকা থাকবে। হেমন্ত ওর গানগুলো নিয়ে পম একটু বলতেও পারে, ও তো এগুলো খুব ভালো করে জানে। আচ্ছা, দেখি গানের কথা বলে আবার এমনি মনে থাকবে। পম এটা একটু রেকর্ড করে দেবে, খুলে নাও। হ্যাঁ, এটা বাজছে, মধ্যে মধ্যে বাজে। সলিল চৌধুরীর কথা এবং সুরে 1969 সালের গান। তখন আর 78 রেকর্ড তখন আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন এসপি রেকর্ড, এসপি 45 এসপি রেকর্ড হচ্ছে স্ট্যান্ডার্ড প্লে, ইপি এক্সটেন্ডেড প্লে, তারপরে তো আস্তে আস্তে এলপিও ছিল তখন লং প্লেইং, তারপরে ক্যাসেটের যুগ চলে এলো। যাই দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যাই দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে, কি কারণে তা জানি না, কি কারণে, কার কারণে, কি কারণে তা জানি না, কি কারণে।
ভালো হয় তা জানি না, ছন্দ কখন ছন্দ পতন হয় তা জানি না, মন্দ কখন মন্দ যে ভালো হয় তা জানি না, কেন এমন আর কেন, কেন যে বাঁচা কেন মরণ, কেন এমন আর কেন, কেন যে বাঁচা কেন মরণ, সময়ের নৃত্যের তালি দিয়ে কাল কেটে গেল জীবনের কাল, শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত্রি বা দিন, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত্রি বা দিন, কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে সোনা কি মাটি কিংবা পিতা, উষ্ণ গরম কিংবা শীতল, শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত্রি বা দিন, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত্রি বা দিন। আমি ওই যে দুটো গানের কথা বলেছিলেন এখানে, আমি ছোট ছোট করে শোনাচ্ছি, পুরো গাইতে গেলে অনেকটা সময় চলে যাবে। তোমার কারো মুখে কথা নেই, সত্যি মুখোপাধ্যায়, 1956 সালের গান। বাতাসেও নাই সারা, জেগে জেগে যেন কথা বলে দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই, বাতাসেও নাই সারা, জেগে জেগে যেন কথা বলে দূর আকাশের তারা, তোমার আমার কারো মুখে কথা নেই। এর উল্টো দিকে ছিল আর কত রহিব শুধু পথ চেয়ে, আর কত রহিব শুধু পথ চেয়ে, আমার আকাশ হয় না তুমি, আমার আকাশ হয় না তুমি, মেঘে মেঘে রয়েছে, আর কত রহিব শুধু পথ চেয়ে, আর কত রহিব শুধু পথ চেয়ে। কথা আর মনে নেই এই মুহূর্তে। হ্যাঁ বলুন। গলাটাকে সুরটাকে যদি আপনি পরম্পরা ভাগ করেন, আমি মনে করি 50 থেকে 60 এই সময়টা গ্রিন, একেবারেই তাই, একেবারেই তাই, একদম অপটিমামে সব পড়ে গেছে, একেবারে তাই। আরেকটা গান ছিল এই যে পৃথিবী, হ্যাঁ ওটা একটু শোনাই। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, এটা বিমল চন্দ্র ঘোষের লেখা। বিমল চন্দ্র ঘোষ বিখ্যাত কবি, যার গান এবং কবিতা দুই আমরা পড়েছি বিভিন্ন জায়গায়। উজ্জ্বল এক ঝাঁক পায়রার মতো লেখা, আর সুর হেমন্ত বাবুরি। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, ছবিটার নাম ছিল গরিবের মেয়ে। নীরব সুরের রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, ফুলেও সুরভি
অপূর্ব। ওগো প্রেম তুমি স্বপনের মায়া মৃগ, আজও বন পথে মায়া হরিণী, ঠিকানা দেবে নাকি গো? ফিরে এসো তবে গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, মন যে দিল না একই পরিহাস, মন দিতে যাওয়া তাকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব সুরের রাম ধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? আচ্ছা, এবারে সকলের অনুমতি নিয়ে শেষ করব, কারণ যেটা হচ্ছে গানে এক লাইন দু লাইন করে বললো, কি বলো? শচীন দেব বর্মন আর অখিল বন্দ্যোপাধ্যায় বললেন চলে গেছে, সুহাস আসবে। চলে গেছে মানে? শচীন দেব বর্মনের গান একটা শোনাবো। আমি যে গানটা দিয়ে শেষ করবো মনে করছি সেটা নয়। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। ধানে শুধু বসে পোড়ায় প্রাণ গরলে, ঘুচাবো তার নষ্টামিয়া যাবে, সুপিব তাই অনলে, চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি, সে যে টাকা দিয়া বাঁশি, সে যে টাকা দিয়া বাঁশি। আমি এখন ছোট ছোট করে গাইছি, আর দু একটা গানের দু এক করে শুনিয়ে দিই। এই শিল্পীদের কথা তো খুব একটা বলা হয় না, সেই জন্যে শচীন দেব বর্মনের গান খুবই গাওয়া হয় অবশ্য। অখিল বন্ধু ঘোষের গানের কথা, অখিল বন্ধু ঘোষের গান এখন খুবই অনেকেই করেন, রিমেকের কল্যাণেও সে গানগুলো ফিরে ফিরে এসছে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমি আর দু একজন শিল্পীর কথা, তিনজন শিল্পীর গান একটু ছোট ছোট করে দু লাইন করে গাইবো। পুরো গাইতে পারলে ভালো লাগতো। হ্যাঁ, আমি শৈলেন মুখোপাধ্যায়ের কথা বোধহয় বলিনি। শৈলেন মুখোপাধ্যায়ের গান বোধহয় গাওয়া হয়নি, একটা গান একটু ছোট করে শোনাই, আমার খুব প্রিয় এটা।
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, মোর গানে কিশোর পেল রে, বলো আজ সেই কথাই যা তোমার, খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, মোর গানে কিশোর পেল রে। সতীনাথ বাবু সুর ছিল। সতীনাথ বাবু সুরের কথায় আরেকজনের কথা মনে পড়ে গেল, অকাল প্রয়াত শিল্পী তিনি। সতীনাথ বাবুর ছাত্র ছিলেন। একটি রেকর্ড হয়েছিল তার, এবং বিখ্যাত গীতিকার ভাস্কর বসু তাঁর সম্পর্কে বলেছিলেন যে ওর গান শুনলে মনে হতো যে তরুণতর সতীনাথ গাইছেন। ওই একটি রেকর্ড। দুটি গান ছিল, একটি ছিল কত কথা হলো বলা, কত কথা তবু বাকি, তোমার তাই কিছু ডাকি, কত কথা হলো বলা, কত কথা তবু বাকি। এর উল্টো দিকে ছিল এ তো নয় শুধু গান, এ যেন আমার কিছু অনুরাগ আর কিছু অভিমান, এ তো নয় শুধু গান, এ যেন আমার কিছু অনুরাগ আর কিছু অভিমান, এ তো নয় শুধু গান। এই প্রসঙ্গে আমার মনে পড়লো আরেকজনের কথা। তার ঠিক এই একটা রেকর্ড নয়, কিন্তু একটাই বিখ্যাত রেকর্ড, একটাই অত্যন্ত জনপ্রিয় গান, দুটো গান আর কি, একটা রেকর্ডের দুটো গান। তার একটা গান ছিল, এটা শৈলেনবাবুর সুর, মিল্টু ঘোষের লেখা। আমাদের সৌভাগ্য যে মিল্টু ঘোষ এখনো আমাদের মধ্যে আছেন। প্রবীণ গীতিকারেরা সকলেই চলে গিয়েছেন, কেউই নেই আর, মিল্টু ঘোষ এখনো আছেন। কিছু নেই তবু দিতে চাই, তুমি না যেন বলো না, তুমি না যেন বলো না, অনুরাগে দুটি আঁখি ধরে তোলো না, কিছু নেই তবু দিতে চাই, তুমি না যেন বলো না, তুমি না যেন বলো না, অনুরাগে দুটি আঁখি ধরে তোলো না, কিছু নেই তবু দিতে চাই। দীপক মৈত্র, শিল্পীর নাম ছিল দীপক মৈত্র। অনেকেই, আমি একটু ভুল বললাম, উল্টে ফেলেছি ব্যাপারটা। এইটা মলয়বাবুর গান। আগের যে গান দুটো গাইলাম সেগুলো দীপক বাবুর গান ছিল, আমার গাইতে গিয়ে ভুল হয়েছে। দীপক মৈত্রের গান ওই দুটো, সতীনাথ বাবুর সুরের গান দুটো, আর এইটা। আর এর উল্টো দিকে ছিল শ্রীমতী যে কাঁদে, শ্রীমতী যে কাঁদে, কাঁদে তারি আশা, শ্রীমতী যে কাঁদে, এরকম ছিল চরক। যাই হোক, আমরা অনেকক্ষণ তো গাওয়া হলো, আমি একটুখানি গিয়ে দিচ্ছি, মানে আর যেটা হচ্ছে আমার গলাটা পারমিট করছে না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। কমলা সত্য সুর, খুব ভুল না হলে মোহিনী চৌধুরীর লেখা। ভালোবাসা মোরে ভিখারি
ফেলে দেওয়া মালাখানি ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। নয়নের জলে যে কথা জানা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই। নয়নের জলে যে কথা জানা, সে ব্যথা আমার কেহ বোঝে নাই। মেঘের মরমে যে মিনতি কাঁদে, যা বুঝিবে না জানি, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। মাধবীলতা গো মাধবীলতা, আজ তুমি আছো ফুলের স্বপন সুখে। একদিন জবে ফুল ঝরে যাবে, লুটাবে লুটাবে ধুলির বুকে। খেয়ালি প্রেমে খেলা বোঝাদা, কখনো হাসায় কখনো কাঁদায়, মুখ হয়ে যায় কারো মুখরতা, কারো মুখে জাগে বাণী, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারি নয়নে তোমারি দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালাখানি ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এবারে শেষ করবো, যে গানটা দিয়ে শেষ করবো সেটা একটা খুব জনপ্রিয় গান, এবং আমি এই গানটা বিশেষ করে ভেবেছি এই জন্য যে এটা আমরা সকলে মিলে গাইতে পারবো। এই গানটা সকলে মিলে গাওয়ারই গান, এটা একক কণ্ঠের গান নয় আসলে। ওই প্রিলিউডের একটা প্রসঙ্গ বলছিলাম, আমি গানের প্রিলিউডটা বাজাই এবং আমরা সকলে মিলে এটা দিয়ে আজকের মতো শেষ করি। খুব একটা আনুষ্ঠানিকতা বা ঔপচারিকতার জায়গা এটা নয়। তন্ময় কাকুর সঙ্গে আমার যেরকম সম্পর্ক, তাতে বলার কথা এই যে খুব ভালো যে লাগলো সেটা আপনারা বুঝতেই পারছেন। আমি জানি না আপনাদের কেমন লাগলো, আশা করি খুব খারাপ লাগেনি। তবে ওই একটা ক্লান্তি থাকে গাইতে গেলে অনেক সময়, সেগুলোকে অতিক্রম করে চেষ্টা করলাম আমার মতো করে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমার সহযোগী শিল্পী, আমার বন্ধু প্রতিম সুদীপ্তকে। ও আমার সঙ্গে তবলায় সঙ্গত করলো, একবার ওর জন্য হাততালি হয়ে যায়। আমরা এই গানটা দিয়ে শেষ করবো। সলিল চৌধুরীর কম্পোজিশন, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। আমরা সবাই মিলে এটা গাইবো, কেমন? আমাদের এই অনুষ্ঠান শেষের মুহূর্তটা আমরা স্মরণীয় করে রাখবো এভাবেই।
উৎসবে আকাশ ভরে যোজনা। এটা সবাই গাইতে পারি আমরা। ধিতাং ধিতাং বলি এই মাদলে তান করি, ধিতাং ধিতাং বলি এই মাদলে তান করি, কারানন্দ উৎসবে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলি এই মাটির ধরা তলে, আয় ছুটে সকলি এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় গগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, অরুণ বন ডাকে চম্পা ছুটে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিনক না কিনকিনা এই বাজারে প্রাণ দিনা, ধিনক না কিনকিনা এই বাজারে প্রাণ দিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার এই আমরা ভরি খামার, এদেশ তোমার আমার এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন